ফার্স্ট ডে আজকে, অর্থাৎ আপনি আপনার সেশনে প্রবেশ করার আগে যেটা রেডি হন সেটা আগে ছিল। হ্যাঁ, তাহলে আমরা এর আগে আমরা ডেলিভারি প্ল্যান করেছি, মানে ক্লাস রুটিন শিডিউল, সেই অনুযায়ী আমরা সেশন প্ল্যান করেছি। এবং আজকে যে সেশন হওয়ার কথা সাপোজ, সেই সেশনের জন্য আমরা সিবিএলএম তৈরি করেছি। তৈরি করে আমরা সেশনে আজকে ক্লাস নেওয়ার জন্য, সেশন কন্ডাক্ট করার জন্য আমরা প্রস্তুত হয়েছি আর কি। ঠিক আছে, তো আজকের সিচুয়েশনটা এরকম যে আমাদের সামনে এখন লার্নার আছে, আমার সাথে এই সেশন ডেলিভারি দেওয়ার উপকরণ আছে। এখন আমি কিভাবে ডেলিভারি দিব, আমি ক্লাসটা নেব কিভাবে, এটার জন্য আমার কোন কোন দিক বিবেচনা করা দরকার, এই বিষয়গুলো নিয়েই মূলত এই সিবিএলএম এ আলোচনার বিষয়। হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে ডেলিভার কম্পিটেন্সি বেসড ট্রেনিং, অর্থাৎ আমি ট্রেনিংটা কিভাবে ডেলিভারি করব, একদম সহজে বললে আমরা কিভাবে ক্লাস নেব আর কি। হ্যাঁ, তো এখানে মূলত তিনটা আমাদের কাজ। একটা হচ্ছে প্রিপেয়ার ট্রেনিং ফ্যাসিলিটিস অ্যান্ড এইডস, দ্বিতীয়ত ফ্যাসিলিটেড ট্রেনিং সেশন, আর রিভিউ অ্যান্ড ইভ্যালুয়েট ট্রেনিং সেশন ডেলিভারি। কারো একজনের মাইক থেকে মনে হয় শব্দ আসছে, একটু বন্ধ করে দিলে আমরা সেশনটা কন্ডাক্ট করে নিই, পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বে আপনারা কথা বলতে পারবেন। ঠিক আছে, তাহলে মূলত তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে আমরা ট্রেনিং এর জন্য যে সকল জিনিসপত্র দরকার, সুযোগ সুবিধা দরকার, এরপরে উপকরণ দরকার, সেগুলো আমরা রেডি করব। তারপরে সেশন কন্ডাক্ট করব, আর সর্বশেষ হচ্ছে সেশনটা কেমন হলো সেটা আমরা মূল্যায়ন করব। এই হচ্ছে তিনটা কাজ। তাহলে প্রথমে আমাদের জানা দরকার ট্রেনিং এইড আর হচ্ছে রিসোর্স, এই দুইটা কি। হ্যাঁ, ট্রেনিং এইড মানে হচ্ছে এটা কোনো ধরনের ডিভাইস হতে পারে। হুম, যেমন এখানে উদাহরণস্বরূপ বলা আছে মোশন পিকচার ফিল্ম অর সেট অফ স্লাইডস, অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, চার্টস, রেকর্ডিংস, মডেলস, ভিডিও ইত্যাদি ইত্যাদি যা কিছু হতে পারে। এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে ইনক্রিজ দি ইফেক্টিভনেস অফ ট্রেনিং। ট্রেনিংটা কতটুকু ইফেক্টিভ হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, লার্নাররা কত মনোযোগী হবে, সেটা বৃদ্ধি করার জন্যই আমরা এইড ব্যবহার করি। সাপোজ আমরা ইচ্ছা করলে কিন্তু ব্ল্যাকবোর্ডে লিখেও আমরা সেশনটা কন্ডাক্ট করতে পারতাম। আমরা একটু ইফেক্টিভনেস বাড়ানোর জন্য আমরা কি করি, আমরা কম্পিউটার দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করি, সেটাকে আমরা আবার এই ইয়াতে আমাদের এই প্রজেক্টরের মাধ্যমে আমরা করে ভিউ করে তারপরে আমরা লার্নারদের সামনে কথা বলি। এতে করে হয় কি, ডিসপ্লের সামনে যখন এই লেখাগুলো, গ্রাফিক্যাল ডিজাইনগুলো, আর্টসগুলো যখন আমাদের সামনে ভেসে ওঠে, তখন লার্নারদের একটা মনোযোগ, দৃষ্টি আকর্ষণ হয় সেদিকে এবং তারা মনোযোগী হয়। তো তার মানে হচ্ছে আমি যে কাজটা করছি এটাকে বেশি ইফেক্টিভ করার জন্য, এটাকে বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা যা যা ব্যবহার করি সেগুলোকে আমরা বলবো ট্রেনিং এইড। আর রিসোর্স কোনগুলো? রিসোর্স হচ্ছে যেগুলো আমার ট্রেনিং করাতে বাধ্যতামূলক লাগেই, যেটা ছাড়া হয় না। হ্যাঁ, এটা এটা হতে পারে বিভিন্ন ফরম্যাটস। হুম, সংজ্ঞায় বলা হচ্ছে ট্রেনিং রিসোর্স আর ডিফারেন্ট ফরম্যাটস ইন হুইচ ট্রেনিং ক্যান বি ডেলিভার্ড and variety of materials needed to make it this training possible, অর্থাৎ ট্রেনিংকে বাস্তবে রূপান্তর করার জন্য, ট্রেনিংকে বাস্তবে প্রতিফলিত করার জন্য আমরা যে সকল ফরম্যাটস ব্যবহার করি এবং যে সকল ম্যাটেরিয়ালস ব্যবহার করি, কাঁচামাল ব্যবহার করি, সবগুলোকে আমরা একসাথে মিলিয়ে বলছি রিসোর্স। যেমন আমরা যে সেশন প্ল্যান করেছি, আমরা যে সিবিএলএম তৈরি করেছি, আমরা যে ডেলিভারি প্ল্যান তৈরি করেছি, আমরা যে সকল জিনিসপত্র, কাঁচামাল, টুলস, ইকুইপমেন্ট, যন্ত্রপাতি যেগুলো ব্যবহার করে আমরা কাজটা শিখাবো, এই সবগুলোকে আমরা বলছি রিসোর্স। আর এর মধ্যে থেকে এইড কোনগুলো? যেগুলোর দ্বারা ট্রেনিংটা আরো সুন্দর হবে, আকর্ষণীয় হবে সেগুলো। এই হচ্ছে দুই ধরনের জিনিসপত্র, এটা আমাদের ট্রেনিং এর সময় লাগে।
এবং এখান থেকে বিভিন্নটা ব্যবহারের দক্ষতা প্রদর্শন করাও আমাদের একটা এই ভালো ট্রেনারের একটা যোগ্যতা বা গুণাগুণ, এটা বলতে পারেন। এবার আমরা আসি যে সিবিটি ল্যাবে কি কি ফ্যাসিলিটিস থাকা উচিত। আমরা কোনো না কোনো ল্যাবেই তো আমরা ট্রেনিং ডেলিভারি দিচ্ছি, তাহলে এর মধ্যে থেকে আমার ল্যাবটাতে কোন কোন রিসোর্স আছে, কোনটা কোনটা নাই, একটু যদি খেয়াল করি তাহলে একটা ধারণা জেনারেট হবে যে আমার আরো কিছু ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট দরকার আছে কিনা। দেখেন, প্রথমেই সিবিটি ল্যাবে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক এরিয়া থাকা উচিত, যেখানে হাতে কলমে কাজ করা যায়, শেখা যায়। এরপরে থাকা উচিত লার্নিং রিসোর্স এরিয়া, অর্থাৎ যেখানে আমার সিবিএলএম, বই পত্র ইত্যাদি ইত্যাদি যেখানে থাকবে, সাজানো গোছানো থাকবে, সেরকম একটা লাইব্রেরি টাইপের এরিয়া থাকা উচিত। এরপর ইনস্টিটিউশনাল অ্যাসেসমেন্ট এরিয়া, অ্যাসেসমেন্টের জন্য ভিন্ন রুম, ভিন্ন জায়গা, এগুলো থাকা উচিত। কম্পিউটার ল্যাবরেটরি লাগে, কারণ কম্পিউটার ছাড়া কিন্তু কোনো কোনো অকুপেশনই আমরা পুরোপুরি ট্রেনিং শেষ করতে পারছি না, তাহলে সেটাও লাগবে। বিশেষ করে ট্রেনারদের যে সকল এই রিসোর্স ডেভেলপ করতে হচ্ছে, ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান, সিবিএলএম ইত্যাদি ইত্যাদি যা লাগছে, এগুলোর জন্য তো কম্পিউটার লাগবেই। তাহলে কম্পিউটার ল্যাবরেটরি দরকার আপনার একটা ল্যাবের ভিতরে। এরপরে লাগবে হচ্ছে ট্রেনার রিসোর্স এরিয়া, তাহলে ট্রেনিদের জন্য যেমন সিবিএলএম বই পুস্তক লাগবে, তার চাইতে আরো সমৃদ্ধ একটা রিসোর্স এরিয়া থাকবে ট্রেনারদের জন্য, যেখানে আরো উচ্চতর লেভেলের বইপত্র থাকবে, গবেষণার জন্য ভালো ভালো জার্নাল থাকবে, এগুলো থাকা উচিত। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এরিয়া, এগুলো থাকা উচিত, যেখান থেকে এই ট্রেনিং এর ইভ্যালুয়েশন হবে, কোয়ালিটি যাচাই বাছাই হবে, সেখান থেকে কোনো পরামর্শ আসবে, এগুলো। এরপরে আছে হচ্ছে কন্টেক্সচুয়াল লার্নিং এরিয়া, আর আছে সাপোর্ট সার্ভিস এরিয়া। তাহলে এই এরিয়াগুলো যত বেশি এরিয়া আপনার থাকবে, আপনার সিবিটি ল্যাবটা তত বেশি সমৃদ্ধ। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে, একটা রুম মানে হচ্ছে আমার একটা সিবিটি ল্যাব, এবং সেখানে তেমন কোনো ফ্যাসিলিটিস নাই, হয়তো কিছু আলমারি, কিছু টেবিল, এগুলো দিয়েই চলছে। তো আমাদের এটা জানা থাকলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের সুযোগ সুবিধা হবে, আমাদের টাকা পয়সা হবে, ইনস্টিটিউট ব্যবস্থা করতে পারবে, তখন এই ধারণাগুলো আমরা ইনস্টিটিউটকে দিতে পারবো, এবং আস্তে আস্তে করে এই রিসোর্সগুলো ডেভেলপ করলে আপনার ল্যাবটা আরো সমৃদ্ধ হবে। আচ্ছা, এরপরে আছে রিসোর্সের লিস্ট, যে সকল রিসোর্স আমরা ব্যবহার করি, রিসোর্সের কথা আগে বলেছিলাম। হ্যাঁ, তো এখানে এগুলো নিয়ে আবার কিছু বিতর্ক থাকতে পারে, কারণ এখানে যে পাওয়ার পয়েন্ট স্লাইডস, তারপরে ভিডিও ইত্যাদি ইত্যাদি আছে। মূল কথা হচ্ছে সবগুলো রিসোর্স হতে পারে, এর মধ্যে থেকে কিছু কিছুকে আমরা এইড বলেও চিহ্নিত করি আর কি। রিসোর্স মানে আমরা যা ব্যবহার করি, এটা আমরা সবার জানা আছে। হ্যাঁ, বিশেষ করে ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পোস্টার, চার্ট, পাওয়ার পয়েন্ট স্লাইড, ইনস্ট্রাকশনাল ভিডিওস, হ্যান্ড আউটস, প্রিন্টস, এরপরে ওভারহেড প্রজেক্টর, কম্পিউটার, ইন্টারনেট, সিবিএলএম, অনেক কিছুই আছে। এরকম তালিকা করলে আপনি শত শত, যদি এক কথায় রিসোর্স বুঝতে চান, তাহলে আপনি এনএসডি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সিএডি, কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। সেখানে দেখবেন রিসোর্সের একটা সুন্দর তালিকা আছে, সেখানে এই ফার্নিচার কি লাগে, র ম্যাটেরিয়ালস কি লাগে, টুলস কি লাগে, ইকুইপমেন্ট কি লাগে, সবগুলোকে এক কথায় আমরা রিসোর্স হিসেবে গণ্য করি। এরকম শত শত রিসোর্স আপনি বের করতে পারবেন। আচ্ছা, এরপরে এই স্লাইডটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যদি আপনি একজন ভালো ট্রেনার হতে চান। এই টিপসগুলো লাগবেই লাগবে, এবং এগুলো কিন্তু অ্যাসেসর আপনাকে যাচাই করবে যে আপনি এটা মেনটেন করছেন কিনা। হ্যাঁ, দেখেন, প্রথম আপনার কোয়ালিটি যেটা হওয়া উচিত, মেক শিওর দ্যাট এভরিওয়ান ক্যান সি দি বোর্ড। আপনি যখন হোয়াইট বোর্ড অথবা ব্ল্যাক বোর্ডে লিখছেন, লেখার সময় খেয়াল রাখতে হবে আপনি যা লিখছেন, যেখানে লিখছেন, সেটা যেন অবশ্যই আপনার প্রত্যেকটা লার্নার খুব ভালোভাবে দেখতে পারে। অর্থাৎ আপনি আপনার হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যেটা আছে, সেটার এমন নিচে লিখবেন না যাতে করে দেখতে অসুবিধা হয়, এমন সাইডে লিখবেন না, একদম বাম সাইড অথবা একদম ডান সাইড, যাতে করে কোনো এক সাইডের লার্নারদের দেখতে অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে এমন জায়গায় লিখবেন, হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ডের এমন জায়গায় লিখবেন যাতে করে এটা সহজেই সকল লার্নারের দৃষ্টিগোচর হয়, চোখে পড়ে।
আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইউজ দি বোর্ড ফর মেইন পয়েন্টস, পুট এক্সটেন্সিভ ডিটেলস অন এ হ্যান্ড আউট। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি বোর্ডে খুব কম কথা লিখবেন। অনেক সময় আমরা এরকম করি যে বোর্ডে আমরা সংজ্ঞা লিখে দেই, বোর্ডে আমরা বর্ণনা লিখে দেই। এটা কখনো করবেন না। বোর্ডে কি করবেন, শুধু পয়েন্ট লিখবেন। হ্যাঁ, মেন পয়েন্টটা বোর্ডে লেখা হবে, আর বর্ণনামূলক যে কথাগুলো আছে সেগুলো আপনি প্রিন্ট করে হ্যান্ড আউট হিসেবে দিবেন, নোট আকারে দিবেন। বোর্ডে বেশি লেখা যাবে না, মেন পয়েন্ট লিখতে হবে। 3 নম্বর হচ্ছে ইউজ লার্জ প্রিন্ট, অর্থাৎ আপনাকে বড় বড় করে লিখতে হবে। আমরা যখন বোর্ডে লিখি, আমাদের কাছে মনে হয় লেখাটা মনে হয় বড়ই আছে, আমি বড় বড় লিখছি। কিন্তু এটা টেস্ট করার জন্য আপনি একটু মাঝে মধ্যে আপনার লেখাটা দেখার জন্য আপনার ক্লাসরুমের একদম লাস্ট বেঞ্চে যে লার্নার বসে আছে তার পেছনে দিয়ে দাঁড়ায় দেখবেন যে আপনার লেখাটা আপনার কাছে কেমন দেখা যাচ্ছে, এটা কি উপযুক্ত পরিমাণ বড় যেটা লার্নাররা সহজে বুঝতে পারে কিনা। তাহলে আপনার কাছে যদি মনে হয় যে এটা ঠিক আছে, তাহলে আপনার ফন্ট ঠিক আছে। আর যদি মনে হয় ছোট আছে, তাহলে আপনাকে আরো এটা বড় করতে হবে। অর্থাৎ সবাই যেন আপনার লেখাটা খুব স্পষ্টভাবে দেখতে পায়, একদম পেছনের লার্নার সহ। 4 নম্বরে আছে অলওয়েজ স্টার্ট উইথ এ ক্লিন বোর্ড। এটাও খেয়াল করবেন, আপনি যখন অ্যাসেসমেন্টের দিনে ট্রেনিং ডেমনস্ট্রেশন দিতে ঢুকছেন, ঢোকার পরেই কি হচ্ছে, সিচুয়েশনটা এরকম যে আপনার আগে একজন একজন ক্যান্ডিডেট কিন্তু ডেমনস্ট্রেশন দিয়ে বের হয়েছেন। তার মানে কি, বোর্ডে তার অবশ্যই দু একটা ওয়ার্ড লেখা আছে। তো এই অবস্থায় আপনার যে সর্বপ্রথম কাজ যেটা হওয়া উচিত, আপনি হাউসকিপিং এর অংশ হিসেবে সর্বপ্রথম আগে বোর্ডটা ক্লিন করে ফেলবেন, বোর্ডটাকে সাদা বানাই ফেলবেন, যেন বোর্ডে কোনো ডটও লেখা না থাকে। এটা হচ্ছে প্রথম কাজ। অর্থাৎ সবসময় আপনি ক্লিন বোর্ডে স্টার্ট করবেন, এমন যেন না হয় যে আগের ক্যান্ডিডেট লিখে গেছে, আপনিও সেই লেখার উপর থেকেই শুরু করছেন। এটা উচিত নয়। 5 নম্বর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাভয়েড চক অ্যান্ড টক। এটা আমাদের কিন্তু বদভ্যাস আছে যে আমরা যখন লিখি সে একই সাথে আমরা কথাও বলতে থাকি। এটা করবেন না। লেখার সময়টাই লিখবেন, লেখা শেষ হলে কথা বলবেন, কথা শেষ হলে আবার লিখবেন। এখন আপনি যখন এটা পারবেন না, যদি আপনি ওই যে বোর্ডে বর্ণনা লিখতে চান, বর্ণনা লিখতে তো অনেক লিখতে হয়, এজন্য বোর্ডে সবসময় কি পয়েন্ট লিখবেন। হ্যাঁ, পয়েন্ট লিখলে অল্প লেখা, অনেক বর্ণনা মুখে বলা যায়। এজন্য আপনি বোর্ডে অল্প লিখলে এটা আপনি মেনটেন করতে পারবেন। অর্থাৎ কথা বলতে বলতে লিখবেন না, লিখতে লিখতে কথা বলবেন না, এটা মেনটেন করতে হবে। এরপরে 6 নম্বর হচ্ছে এক্সপেরিমেন্ট উইথ এ সিম্পল ডিজাইন। অর্থাৎ আপনি কিছু ডিজাইন অ্যাড করে এটাকে আর একটু আকর্ষণীয় করতে পারেন। যেমন হতে পারে আপনি কালার চক ব্যবহার অথবা কালার পেন ব্যবহার করলেন। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল পড়ান, আপনারা ড্রয়িং আঁকানোর সময় লাল লাল কালার পেন দিয়ে আপনি ফেস টানলেন, এরপরে কালো কালার দিয়ে নিউট্রাল টানলেন, সবুজ কালার দিয়ে আর্থিং টানলেন। এই যে এগুলো করা যেতে পারে, হ্যাঁ? ঠিক আছে। তবে এক্ষেত্রে একটা সতর্কতা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কিছু কিছু কালার আপনি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে। তাহলে যেমন লাল এবং সবুজ, এই দুইটা কালার কিন্তু অনেক কালার ব্লাইন্ডরা দেখে না। বর্ণান্ধ যারা আছে এরকম লোক কিন্তু আপনার থাকতে পারে আপনার সেন্টারে। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি কখনো এরকম ব্যবহার করেও ফেলেন, সাপোজ আপনি সবুজ কালিতে লিখছেন, অ্যাসেসর কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারে আপনি সবুজ কালিতে কেন লিখলেন। তাহলে সেক্ষেত্রে আপনার উত্তর হওয়া উচিত যে আমি যাচাই করে দেখেছি যে আমার এই লার্নিং সেশনে কোনো কালার ব্লাইন্ড ক্যান্ডিডেট নাই, এর জন্য আমার কোনো কালার ব্যবহার করতে অসুবিধা নাই। তবে যদি কালার ব্লাইন্ড থাকতো আমি লাল এবং সবুজ ব্যবহার করতাম না। এই উত্তরটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এই দুইটা কালার ব্লাইন্ডরা দেখে না। আচ্ছা, এরপরে 7 নম্বরে আছে হচ্ছে স্ট্যান্ড স্কোয়ারলি হোয়েন রাইটিং। অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বোর্ডে লেখার সময় বোর্ডের দিকে পুরোপুরি ঘুরে যাই এবং লার্নাররা আমাদের পেছন দিকে পড়ে যায় পুরো। এটা করবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পাশ হয়ে দাঁড়াবেন। তাহলে আপনার ডান দিকে লার্নার থাকবে, বাম দিকে বোর্ড থাকবে। এই অবস্থায় পুরোপুরি ঘুরে না যেয়ে এরকম স্কোয়ার হয়ে দাঁড়িয়ে আপনি লিখবেন। এতে করে যেটা হলো, সাধারণত কিন্তু এই মানুষের পেছন দিকটা এই পজিটিভ ভাবে দেখে না। সুতরাং আপনিও চেষ্টা করবেন যে আপনার পাশটা মানুষ দেখুক, পেছন সাইডটা যেন আমরা কাউকে
সরাসরি দেখাতে অভ্যস্ত না হই, এটা অর্থাৎ স্কোয়ারলি দাঁড়াবেন। 8 নম্বর হচ্ছে ইউজ চক উইথ ফার্ম স্ট্রোকস অ্যান্ড রোটেট, ইউজ পেন্স উইথ এ লার্জার লাইটার স্ট্রস টু কিপ গুড পয়েন্ট। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, আপনি যখন চক ব্যবহার করছেন, যদি এখন চকের ব্যবহার নাই, যদি ব্যবহার করতে হয় তাহলে যেটা করা উচিত, এটা হালকা চাপে ব্যবহার করতে হয় এবং মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ধরতে হয় যাতে করে চিকন লেখা হয়। আর যদি আপনি মার্কার ব্যবহার করেন তাহলে অবশ্যই বেশি ঠাসা দিয়ে লিখবেন না, লিখলে কিন্তু টিপটা ফেটে যায় এবং মোটা মোটা লেখা হয়। হ্যাঁ, তাহলে ভালো লেখার জন্য আপনাকে এটা হালকা চাপেই লিখতে হয়। তাহলে এই টিপসগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে গতকাল আপনার ডেলিভারির যে কোয়ালিটি ছিল ঠিক আগামীকাল সেটা অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরপরে যখন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করব, এই যে আপনারা এখন এই যে সিবিএলএম তৈরি করছেন, সিবিএলএম তৈরি করার পরেই কিন্তু আপনার একটা কাজ হবে হচ্ছে যে আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করবেন কারেন্ট সেশনের উপরে। তাহলে সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হলে আপনাকে কিছু টিপস ফলো করতে হবে। দেখেন, প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো ডোন্ট ওভারলোড স্লাইডস উইথ টু মাচ টেক্সট অর ডাটা। আপনি স্লাইডের ভিতরে অনেক লিখে, বেশি বেশি লিখে আপনি এটা ভরাট করে দিবেন না, কম লিখবেন। হ্যাঁ, আচ্ছা, ইউজ ক্লিয়ার সিম্পল ভিজুয়াল, ডোন্ট কনফিউজ ইউর লার্নার্স। আপনি স্পষ্ট করে লিখবেন, লেখার ফন্টগুলো যেন সহজে ভিজুয়াল হয়। এরপরে যে ধারণাটা লিখছেন এটা ক্লিয়ারলি লিখবেন, যেমন জটিল কিছু না হয় যেটা এই লার্নাররা বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, 3 নম্বর, টু মাচ টেক্সট মেক্স দি স্লাইড আনরিডেবল। আপনি যদি বেশি লিখেন, অনেক লেখা, তাহলে আপনার এই স্লাইডটা পড়াই যাবে না, দূরে থেকে পড়া যাবে না। হ্যাঁ, কম্পিউটারে আমরা যখন ডিজাইন করি তখন দেখতে কিন্তু আমাদের ঠিকই দেখা যায়, কিন্তু বাট যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি ভিউ করবেন তখন কিন্তু দূরে থেকে এটা দেখা যায় না, ছোট দেখা যায়। এই জন্য এটা ব্যাপার। 4 নাম্বারটা সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফন্ট সাইজ কত হবে। হ্যাঁ, বলা হচ্ছে ফন্ট সাইজ মাস্ট বি লার্জ এনাফ টু ইজিলি রিড। অর্থাৎ ফন্ট সাইজ এমন হওয়া উচিত, এত বড় বড় হওয়া উচিত যাতে করে সহজে পড়া যায়। এটা কত হওয়া উচিত? প্রেসক্রাইবড সাইজ হচ্ছে, আপনি যখন এই বডির ভিতরে লেখাগুলো লিখছেন, যেমন এখানে 1 থেকে 6 নম্বর পয়েন্টে যে লেখাগুলো আছে এটাকে আমরা বডি বলি, এই অংশেরগুলো ফন্ট যেন 28 থেকে 32-এর মধ্যে থাকে এবং লেখাগুলো যেন অবশ্যই বোল্ড থাকে। ঠিক আছে? আর যেটা হেডলাইন, ওই যে উপরে যেটা গাইডলাইন ফর স্লাইডস, এটা যেন ফন্টটা 40-44 এর মধ্যে থাকে। তাহলে এটা যেটা হবে সেটা হলো যে ফন্টগুলো যথেষ্ট বড় বড় থাকবে আর বোল্ড হলে এটা সহজে ভিজিবল হবে। 5 নম্বর ইম্পর্টেন্ট, এটাতে আমরা খুব বেশি ডিজাইন করে ফেলি যে ইউজ কন্ট্রাস্ট। অর্থাৎ আপনি কন্ট্রাস্ট ইউজ করা শিখবেন। কি চিন্তা করবেন? চিন্তা করবেন যে আপনি দুইটা দৃশ্য কল্পনা করেন, যে আপনি যা লিখছেন সেটা যদি ডার্ক হয়, ডিপ কালার হয়, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা হবে লাইট। আর যদি লেখাটা লাইট হয় তাহলে ব্যাকগ্রাউন্ড হবে ডিপ। এখান থেকে একটু খেয়াল করে দেখেন, আমরা উপরে যে গাইডলাইন ফর স্লাইড লিখেছি এটার ফন্ট কালার একদম সাদা, তার মানে কি লাইট। বাট এটার যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ডিপ ব্লু, নীল কালারের ডিপ ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা সাদা কালার লেখা লিখেছি, এজন্য কি হচ্ছে, সহজ এটা দেখা যাচ্ছে। ঠিক নিচের গুলো খেয়াল করে দেখেন, ব্যাকগ্রাউন্ডটা একদম ফুল সাদা আর তার উপরে হচ্ছে আমাদের কালো লেখা। তাহলে এইভাবে করে আপনারা আপনারা এই কালো ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আপনারা এই হলুদ লেখা লিখতে পারেন, সাদা লেখা লিখতে পারেন, সেটাও কিন্তু সুন্দর হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ এমন আপনি কন্ট্রাস্ট ইউজ করবেন যাতে করে আপনার লেখাগুলো ওর সাথে এই অস্পষ্ট হয়ে না যায়। আর যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন, আপনারা গ্রাফিক্স ডিজাইনের ভিতরে বিভিন্ন আর্ট, আপনারা বিভিন্ন ডিজাইন এখানে অ্যাড করতে পারেন এবং সেটা করলে কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কোয়ালিটি বৃদ্ধি পায়। যদিও এটা সবার জন্য সহজ নয়, তো আমাদের যাদের সহজ নয় আমরা সহজেই থাকবো যাতে করে এটা আবার ঝামেলা পাকায় না যায়। হ্যাঁ, আর আরেকটা ইয়ে হচ্ছে যে অ্যাভয়েড করার চেষ্টা করবেন অ্যানিমেশন ট্রানজিশন ইউজ আপাতত না করাই ভালো, কারণ এগুলো করলে আবার ঝামেলা হয়ে যায়। দেখা যায় কোন স্লাইডে পরে কোনটা আসবে, ক্লিক দিচ্ছেন আসছে না, এগুলো ঝামেলা তৈরি হয়। সেগুলো প্র্যাকটিস করবেন কিন্তু প্রেজেন্টেশনের সময় এগুলো ইউজ না করাই ভালো। আচ্ছা,
এরপরে আছে হচ্ছে কম্পিউটার আমরা কেন ব্যবহার করি। দুইটা কাজ, একটা হচ্ছে স্টুডেন্টদের রেকর্ড প্রসেস করার জন্য বা রেকর্ড সংরক্ষণ করার জন্য কম্পিউটার ব্যবহার করি। আর আমরা যে সকল টিচিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছি, ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান, সিবিএলএম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস, এগুলো ডিজাইন করার জন্য, ডেভেলপ করার জন্য আমরা এই ব্যবহার করি কম্পিউটার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আজকের দিনের জন্য শেষ স্লাইড। সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ কম্পিউটার বেজ লার্নিং। কম্পিউটার বেজ লার্নিং এর ধারণা আপনাদের অবশ্যই আছে যে কম্পিউটারে বসে বসে শেখা যায় কিছু সফটওয়্যারের মাধ্যমে, অনলাইনে বসে, ইত্যাদি ইত্যাদি। সেটার সুবিধা কি? সুবিধা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং। আপনার যখন ইচ্ছা আপনি তখন কোর্সটা করে ফেলতে পারেন, এটা কিন্তু সম্ভব। বিভিন্ন অনলাইন কোর্স কিন্তু এরকম আছে যে আপনি এনরোল করলেন, আপনি শুরু করলেন, একটা একটা ভিডিও দেখছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, একসময় দেখলেন কোর্স শেষ, সার্টিফিকেট হয়ে গেছে। আচ্ছা, এবারে অ্যাক্সেস টু এ লার্জ স্টোর অফ ইনফরমেশন। কম্পিউটারে যে ইনফরমেশনগুলো যত সংরক্ষণ করা যায়, আপনি টেক্সট বুক কিনে কিন্তু এত পারবেন না। তাহলে হাজার হাজার বই, লক্ষ লক্ষ বই, লক্ষ লক্ষ ইনফরমেশন, সেগুলো কিন্তু কম্পিউটারের একটা ছোট্ট হার্ড ডিস্কের ভিতরে আমাদের জমা থাকতেছে। এটা একটা সুবিধা। তারপরে হাই কোয়ালিটি ইন্টারেক্টিভ প্যাকেজ। কম্পিউটার দিয়ে যখন আপনি ডিজাইন করবেন সেটা অবশ্যই আপনার বোর্ডে লেখার চাইতে ভালো হবে, ইন্টারেক্টিভ হবে এটা। হ্যাঁ, এরপর ফ্লেক্সিবল ডেলিভারি অফ ট্রেনিং। ট্রেনিং ডেলিভারি অবশ্যই ফ্লেক্সিবল হবে, কারণ কম্পিউটারে তো সেভ করে রাখা যায়, ভিডিও করে রাখা যায়, এটা পরে প্রচার করা যায়, এটা হয়। আর এনকারেজমেন্ট অফ লজিক্যাল থিঙ্কিং, যৌক্তিক চিন্তা ভাবনার বৃদ্ধির জন্য এটাকে এনকারেজ করা যায়, উৎসাহ প্রদান করা যায়, সাহস দেখানো যায় যে এটা নিয়ে চিন্তা করো। সাপোজ আপনি কিছু লিখছেন, খাতায় লিখলে তো পৃষ্ঠাটা নষ্ট হয়, কিন্তু কম্পিউটারে ডিজাইন করলেন, আঁকলেন, এটা যতবার ইচ্ছা ততবার আঁকেন, নষ্ট তো আর হচ্ছে না। তাহলে এইভাবে করে আমরা কম্পিউটার আমাদের লার্নিং এর কাজে ব্যবহার করতে পারি, এবং অ্যাডভান্টেজ গুলো এই। তো এই হচ্ছে আজকের আলোচনার বিষয়। এটা একটা বড় সিবিএলএম, আমরা 3 দিন পড়বো এটা নিয়ে। হ্যাঁ, এবং সেই সাথে সাথে এই ট্রেনিং ডেলিভারির জন্য যে সকল ডিজাইনে আমাদের বাকি আছে, বিশেষ করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনারা অবশ্যই এখনো শুরু করেননি, আমরা সেটা নিয়ে আজকে হয়তো কথা বলবো, ডিজাইন কিভাবে করা যায়। হুম, আজকের এই আলোচনার বিষয়ের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে যেতে পারি। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তো ল্যাপটপ নাই এখন বর্তমানে। হুম, আচ্ছা, ও, হুম, হ্যাঁ, অনেকগুলো রেকর্ড অবশ্যই দেওয়া আছে, যেগুলো নাই সেগুলো আপলোড করার চেষ্টা করে দিব আর কি। হ্যাঁ, অসুবিধা নেই। আর তাহলে এটা পিডিএফ আমি শেয়ার করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপনারা এক কাজ করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলের লিংক মনে হয় আপনাদের কাছে নাই না? আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা আছে, আমি আচ্ছা চ্যানেলে আজকে লিংক শেয়ার করে দিব, এখানে আপনারা ঢুকে ওগুলো পাবেন অনেকগুলো। হুম, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, থিওরিক্যাল কোনো প্রবলেম যদি থাকে এখন, তাহলে সেগুলো নিয়ে কথা বলেন। হ্যাঁ, বলেন। হুম, সাপোজ আপনি পুরোপুরি ঘুরবেন না আর কি। হ্যাঁ, পাশ করে দাঁড়িয়ে একটু লেখার চেষ্টা শিখবেন, যে আপনি যেন পুরাটা ঘুরে না ঘুরেও একটু কম ঘুরেন, অন্তত এই 60% ঘুরে যান, 40% থাক। হুম, সাপোজ ধরেন আপনার হোয়াইট বোর্ডটা আপনার হচ্ছে এই রুমের উত্তর দিকে। হ্যাঁ, তাহলে আপনি পুরো আপনার মুখটা উত্তর দিকে না হয়ে আপনি একটু পূর্ব দিকে হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন, দাঁড়ানোর চেষ্টা করে লেখার প্র্যাকটিস করেন, দেখবেন পারবেন। হ্যাঁ, প্রথম দিকে কষ্ট হবে, অসুবিধা মনে হবে, তারপরে দেখবেন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা সিবিটিএ যারা ডেলিভারি দেয় বেশিরভাগ ট্রেনাররা কিন্তু এটা করে। তারা
স্কোয়ারলি দাঁড়ানোর চেষ্টা করে, হ্যাঁ, এটা দরকার। করবেন করবেন, ফুল ঘুরে যাবেন না। হ্যাঁ, আপনি যদি ফুল উত্তর দিক হয়ে গেলেন, তাহলে তো আপনার পেছনটা দক্ষিণ দিকে লার্নারের দিকে, আপনি না হয়ে আপনি পূর্ব দিকে হয়ে দাঁড়িয়ে আছেন সাপোজ, তাহলে আপনার বাম দিকে বোর্ড আর ডান দিকে লার্নার, তাই না? তা আপনি এবার এই অবস্থায় লেখার চেষ্টা করেন, যদি না পারেন আরেকটু ঘুরেন, আরেকটু উত্তর দিক ঘুরেন, কিন্তু পুরোপুরি উত্তর দিক ঘুরে যেয়েন না। এটা এটা পরামর্শ দেওয়া হয় ট্রেনারদেরকে।